আমরা তিস্তার পানিতে অধিকার চাই বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোতালেব হত্যায় 7 দিনের রিমান্ডে শাহজাহান খান। কর ফাঁকির দায় নিলেন বাইডেন পুত্র। জর্জিয়ার হামলায় অভিযুক্তের বাবাও গ্রেপ্তার। কেনিয়ার স্কুলে আগুনের 17 জনের মৃত্যু। বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ। এবং 9 রোনালদোর অনন্য ইতিহাস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে এই বিষয়ে সমাধান করতে হবে। এক্ষেত্রে ভাটির দেশগুলোর কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই। ঢাকায় নিজ সরকারি বাসভবনে পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকালে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বছরের পর বছর ধরে এই চুক্তি পড়ে আছে, এতে ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশেরই লাভ হচ্ছে না। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, পানি বন্টনের বিষয়টি নিয়ে বসে থাকায় কোনো কাজে আসছে না। আমি যদি জানতে পারি ঠিক কতটুকু পানি পাবো, সেই পানির পরিমাণ নিয়ে সন্তুষ্ট না হলেও সেই চুক্তিটা ভালো হতো। এই ইস্যু সমাধান হওয়া উচিত। এই চুক্তি দ্রুত করতে ভারত সরকারকে চাপ দেওয়া হবে কিনা জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, চাপ শব্দটি অনেক বড়, আমি একথা বলছি না, আমরা এটা চাইব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময় তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। রাজধানী ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মাহবুব আহমেদ তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 4 আগস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালেব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 27 আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খান সহ 176 জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় শাহজাহান খানকে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতিও। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। কর ফাঁকির মামলায় দায় স্বীকার করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর আগে তিনি এই দায় নেন। স্কাই নিউজ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের আদালতে 9টি অভিযোগের সবগুলোই স্বীকার করেন হান্টার বাইডেন। তাকে 56 পৃষ্ঠার অভিযোগপত্রটি পড়ে শোনানো হয়। আদালত জানায়, দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড ও $5,10,000 জরিমানা হতে পারে তার। অভিযোগ প্রমাণে চলতি বছর 2টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হবেন হান্টার। প্রেসিডেন্ট নির্বাচনের পর 16 ডিসেম্বর মামলার রায় দিন ধার্য হয়েছে। এর আগে 2016 ও 2019 সালে ইচ্ছাকৃতভাবে $14 লাখ কর ফাঁকি দেওয়ার মামলা করা হয় বাইডেন পুত্রের বিরুদ্ধে। মাদকের ব্যবহার, যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক এবং বিলাসবহুল পণ্যের জন্য অর্থ খরচের ঘটনায় কর ফাঁকির বিষয়টি সম্পর্কিত বলে জানা গেছে। চাইলে যে কোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট, তবে প্রেসিডেন্ট জো বাইডেন ছেলেকে সাজা থেকে বাঁচাতে সেই ক্ষমতা প্রয়োগ করবেন না বলে এরই মধ্যে জানিয়েছেন। আমেরিকার জর্জিয়ায় হাই স্কুলে গুলিতে 4 জন নিহতের ঘটনায় সন্দেহভাজন তরুণের পর এবার তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই তথ্য জানিয়েছে। গত বুধবার অঙ্গরাজ্যটির
উইন্ডারের অ্যাপালাচি হাই স্কুলে হামলায় 4 জনের নিহতের পাশাপাশি 30 জনের বেশি আহত হন। এই হামলার পর গ্রেপ্তার করা হয় ছাত্র বয়সের এক তরুণকে। 14 বছর বয়সী কোল্ট গ্রেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তার বাবা 54 বছর বয়সী কলিন গ্রেকে। তার বিরুদ্ধে 4টি অনৈচ্ছিক হত্যাকাণ্ড এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার 8টি অভিযোগ আনা হয়েছে। সিএনএন বলছে, এয়ার স্টাইলের রাইফেল দিয়ে 2 ছাত্র এবং 2 শিক্ষককে হত্যা করার অভিযোগ রয়েছে কোল্ট গ্রের বিরুদ্ধে। গত বছরই অনলাইনে এক হুমকির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিবিআই এবং বেরো কাউন্টির শরীফ বলেছেন, হত্যায় অভিযুক্ত তরুণকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে তোলা হবে। দর্শক, রেডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্টে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free.
দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্রঙ্কস ব্রিজেস হাই স্কুলে শুরু হলো নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন। ব্রঙ্কস ব্রিজেস হাই স্কুল 1980 লাফায়েট এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10473 অবস্থিত। নিউ ইয়র্ক সিটির সব স্কুল উন্মুক্ত হয়েছে এবং ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিচ্ছে। শিক্ষার্থীরা নতুন ক্লাসের প্রত্যাশায় আগে ভাগে স্কুলে হাজির হয়েছে। পুরো পরিবেশ উচ্ছ্বাসে ভরপুর, সবাই নতুন শুরুকে আনন্দের সঙ্গে গ্রহণ করছে। মিলেনিয়াম টিভিএস এবং মিলেনিয়াম নিউজ 24 এর পক্ষ থেকে দিনটির এই আনন্দময় মুহূর্তগুলো তুলে ধরেছেন মোজাহিদুল ইসলাম। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। কেনিয়ার একটি স্কুলে আগুন লেগে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মধ্য কেনিয়ার ওই স্কুলে এই দুর্ঘটনা ঘটে। বিবিসি বলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর দগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নাইরি কাউন্টির হিল সাইড এন্দারাসা প্রাইমারি স্কুলে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তকারীদের একটি দলকে স্কুলে মোতায়েন করা হয়েছে। কেনিয়ার রেড ক্রস বলেছে ছাত্র, শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। কেনিয়ার বোর্ডিং স্কুলে আগুনের ঘটনা অনেকটাই স্বাভাবিক। এর আগে 2017 সালে রাজধানী নাইরোবির মুই গার্লস হাই স্কুলে আগুনে 10 শিক্ষার্থী মারা যায়। 20 বছরের বেশি সময় আগে কেনিয়ার একটি স্কুলে সবচেয়ে মারাত্মক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। নাইরোবির দক্ষিণ পূর্বে মাচাকোস কাউন্টি ওই ঘটনায় কমপক্ষে 67 শিক্ষার্থীর মৃত্যু হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে তার দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব নির্দেশ দেন। ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে জানিয়ে রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন, অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। তার ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে বিভিন্ন রাষ্ট্রের উস্কানি মোকাবেলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন দেশটির প্রভাবশালী এই মন্ত্রী। তিনি বলেন, রাশিয়া, ইউক্রেন, হামাস, ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে। ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তাই এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। তৃপ্তির ঢেকুর তুলে রাজনাথ সিং বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে, দেশও শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রত্যাশায় কাতার রাজধানীর নাজমায় ক্রেজি সিগন্যালের পাশে বাংলাদেশি মালিকানাধীন ফার্স্ট চয়েস কার সার্ভিস কোম্পানির যাত্রা শুরু হয়েছে। কাতার প্রতিনিধি আবুল কালাম ফাসাল জানান, সোমবার তরুণ উদ্যোক্তা ফারুক আহমেদ ও আরশাদ হোসেনকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। হাফেজ নুরে আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়। তাফসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন কোম্পানির স্পন্সর আবদুল্লাহ সাইদ আল নাইমি, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুহুদুল কবির, সিআইপি জালাল আহমেদ, সাংবাদিক এ.কে.এম. আমিনুল হক, চাঁদপুর সমিতির সভাপতি মানিক রহমান, ফরিদগঞ্জ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সালে মাহমুদ নুরুন নবী মৃধা। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি নগর দরিদ্র সুরক্ষা ফোরামের সংলাপ সভা, কমিউনিটি সদস্য বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুল হল রুম সিরাজগঞ্জে ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি সিরাজগঞ্জে বাস্তবায়ন নগর দরিদ্র সুরক্ষা ফোরামের সংলাপ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগর দরিদ্র সুরক্ষা ফোরামের সংলাপ সভা উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নগর দরিদ্র সুরক্ষা ফোরামের সেক্রেটারি হেলাল আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইসউদ্দিন, সহ সমাজসেবা কার্যালয়ের পৌর সমাজকর্মী মোহাম্মদ সবুজ হোসেন, সহ কমিউনিটি প্রতিনিধি প্রধান সুইটি বেগম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি প্রোগ্রাম অর্গানাইজার মোসাম্মদ কল্পনা খাতুন ও শামীমা খাতুন এবং স্থানীয় প্রকল্পের অংশগ্রহণকারী। উল্লেখ্য, স্ট্রিট ভেন্ডর এবং বর্জ্য ব্যবস্থাপনা কাজের সাথে জড়িতদের নিয়ে কিভাবে শহরকে সুন্দর রাখা যায় এবং বাল্যবিবাহ রোধ সহ শহরের সমসাময়িক সমস্যা চিহ্নিত করে তা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সাভারে প্রতিপক্ষের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের টেটা জাতীয় দেশীয় অস্ত্রের আঘাতে মামুন মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রতিনিধি আনিসুর রহমান জানান, গত 30 অক্টোবর সাভারের ভবানীপুর দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। পরে টেটা বৃদ্ধ মামুনকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে টেটার একটি অংশ কেটে তারপর অপারেশন করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামুনের বাবা আশকেত আলী বাদী হয়ে দক্ষিণ ভবানীপুরের সুরুজ মিয়া ছেলে এস্তেক আলী, বুরুজ মিয়া ছেলে জসিম মিয়া, মৃত মলু মিয়া ছেলে সুরুজ মিয়া, মোসাম্মদ গোলাম বানু সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এদিকে ওই ঘটনায় অভিযোগ দায়ের করায় মামুনের বাবা ও চাচাদের সবজির ক্ষেত, কলার বাগান সহ বিভিন্ন ফসলের জমির ফসল কেটে নষ্ট করে অভিযুক্তরা। পরে মামুনের বাবা ও চাচা সঞ্জীব আলী বাদী হয়ে সাভার মডেল থানায় আরও 2টি অভিযোগ দায়ের করেন। মামুনের বাবা আশকেত আলী জানান, তার ছেলে সাভার সিটি ইউনিভার্সিটিতে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এসেক আলী আমার ছেলেকে ছাত্র আন্দোলনে যাওয়ায় তার উপর ওই সময় ক্ষিপ্ত হয়। পরে গত 30 আগস্ট আমার ছেলের উপর আক্রমণ করে এসেক আলীর নেতৃত্বে কয়েকজন। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে টেটা নিক্ষেপ করে।
পরে টেটাটি হাতে বিদ্ধ হয়। এই ঘটনায় থানায় অভিযোগ করায় অভিযুক্তরা আমার এবং আমার ভাইয়ের ফসলি জমি, সবজি ক্ষেত, কলার বাগান কেটে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। দর্শক, মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এরপর আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ। বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ, পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। দেখতে দেখতে তার মৃত্যুর 2 যুগ পেরিয়েছে। আজ তার 28তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে নারাজ তার মা নীলা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি।
তার দাবি তার ছেলে আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামত নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি লন্ডন থেকে গণমাধ্যমকে এমনটাই জানালেন নীলা। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সালমান শাহ হত্যার বিচার হবে, আমি এটার বিচার করব, কিন্তু তিনি করলেন কোথায়? আমি জানতাম শেখ হাসিনার আমলে বিচার হবে না। আমরা শেখ হাসিনা সরকারের পরিবর্তন চেয়েছিলাম। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে ওই সরকারের বিদায় দরকার ছিল। অবশেষে তাদের বিদায় হয়েছে। আমরা নতুন সরকারের কাছে শুধু সালমান শাহ হত্যার বিচার না, সাগর রুনি হত্যারও বিচার চাই। নীলা চৌধুরী বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, এই হত্যার বিচার প্রয়োজন। আজিজ মাহমুদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। আগে একটা মাফিয়া আন্ডারে ছিলাম, এখন আমরা মুক্ত। আমরা বলতে চাই, আমি কথা বলবো। তিনি বলেন, আমাকে একজন জানান আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে অথবা গুম করা হবে আমাকে। তখন বলি, মানুষকে আবার গুম করে কিভাবে? ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না, এখন বুঝছি যে গুম হচ্ছে আয়নাকর। অনেক সময় দলের অনেক বড় বড় নেতাদের দেখতাম, তারা হঠাৎ করে আমার বাসায় চলে আসতো। একদিন বিষয়টি খটকা লাগে আমার কাছে, তারা কেন আমার বাসায় এত আসে? অভিনেতার মা বলেন, তখন একদিন হাসান মাহমুদকে আমি বলি, যখন তখন কেন চলে আসো? তো তিনি বলেন যে, আপা একটু চা খেতে আসি। তাকে বলি যে আমি এসব পছন্দ করি না। তিনি আরো বলেন, সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন ভারতীয় এজেন্টের তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা। আলোচনা সমালোচনায় কেন্দ্রবিন্দুতে থাকে তার নাম। আজব অদ্ভুত সব পোশাক পরে বেশিরভাগ সময় মানুষের বিরক্তি আর হাসির খোরাকেও পরিণত হন তিনি, কিন্তু সেসবকে তোয়াক্কা না করে নিজের মতো করেই চলেন। তবে এবার বেশ চটেছেন বিগ বস ওটিটি থেকে খ্যাতির শীর্ষ উঠে আসা বি টাউনের এই ক্লাবার গার্ল। সম্প্রতি হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী, তাও আবার 15 বছরের কিশোরের কাছে। পরিবারের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিল উর্ফি। তাদের দেখে ছবি তোলার জন্য রেস্তোরাঁয় ভিড় করেছিল অনেকেই। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে একজন উর্ফিকে দেখে প্রশ্ন করে, কতজনের সঙ্গে সহবাস করেছ? এমন প্রশ্ন শুনেই রেগে যান উর্ফি। সেদিনের অভিজ্ঞতার কথা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম উর্ফি বলেন, আমার এবং আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটা ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে, কতজনের সঙ্গে সহবাস করেছ? ছেলেটার বয়স 15-র কাছাকাছি। আমার মাও গোটা পরিবারের সামনে ছেলেই এই প্রশ্ন করে। অভিযোগ করে তিনি আরও লিখেছেন, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অস্বস্তি হচ্ছে, কিন্তু সবার সামনে ওই ছেলেটার মুখে একটা ঘুষি মারতে ইচ্ছে করছিল। ছেলেদের শিক্ষা দিন কিভাবে নারীদের সম্মান করতে হয়। এই ছেলেদের বাবা মায়েদের জন্য আমার কষ্ট হয়। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। পেশাদার ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে 900 গোলের দৌড় গড়ায় ছিলেন পর্তুগিজ মহা তারকা রোনালদো। অনন্য এই মাইল ফলক ছুঁতে প্রয়োজন ছিল মাত্র 1 গোল। গত বৃহস্পতিবার রাতে নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাইল ফলকের গোলটি পেয়ে যান রোনালদো। ম্যাচের 34 মিনিটে নোনো মেন্দেসের ক্রস থেকে দারুণ এক ভলিতে জালে বল জড়ান আল নাসর তারকা। গোল করেই হাত দিয়ে মুখ লুকিয়ে হাঁটু গেড়ে মাটিতে মুখ ঠেকান রোনালদো। কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রথম ফুটবলার হিসেবে 900 গোলের অর্জনটা এভাবে উদযাপন করেন 5 বারের ব্যালন ডি'র জয়ী রোনালদো। রোনালদোর মাইল ফলকের রাতে 2-1 গোলের জয়ে নেশনস লিগের শুভ সূচনা পেয়েছে 2019-এর চ্যাম্পিয়নরা। পর্তুগালের হয়ে অন্য গোলটি করেছেন দিয়াগো দালত। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। আমরা তিস্তার পানিতে অধিকার চাই বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোতালেব হত্যায় 7 দিনের রিমান্ডে শাহজাহান খান। কর ফাঁকির দায় নিলেন বাইডেন পুত্র। জর্জিয়ার হামলায় অভিযুক্তের বাবাও গ্রেপ্তার। কেনের স্কুলে আগুনে 17 জনের মৃত্যু। বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ। এবং 900-তে রোনালদোর অনন্য ইতিহাস। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে।
আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।